ভেতরে কুণালের গান থেকে গুলি চলে, যা বাইরে এসে নির্মলের লাগে। তো অ্যাঙ্গেল তো একদম ঠিকই আছে। তবে এই অ্যাঙ্গেলটাও তো ঠিকই আছে। ওই দেখো দাবে গুলির দাগ, মনে হয় কেউ এই গুলিটা গাছ থেকে বের করে নিয়েছে। তার মানে দুটো গুলি চলেছিল, একটা যেটা নির্মল ত্যাগীর লেগেছিল, আর দ্বিতীয়টা এই গাছে এসে লাগে। কুণালের গান থেকে তো শুধু একটা গুলি চলেছিল, তাহলে কি আরেকটা গান ছিল? না বরুণ, গান একটা আর গুলিও একটা। যতক্ষণে তুমি দ্বিতীয় গুলিটা না খুঁজে পাচ্ছ, তুমি কিচ্ছু করতে পারবে না। তবে নির্মলের কন্ডিশন কিরকম? কোমাতে আছে, কিন্তু ডক্টররা বলেছে যে খুব তাড়াতাড়ি কোমা থেকে বেরিয়ে আসবে। অলরাইট, চলো। হ্যালো স্যার, নমস্কার স্যার। স্যার আমি আজকে চলে আসবো স্যার? এখন কেমন আছে সিস্টার ওনার শরীর? কাল রাত থেকে কিছুটা ইমপ্রুভ করেছে অ্যান্ড ডক্টর আর স্টিল হোপিং ফর দ্য বেস্ট। ও ব্যাড নিউজ, আই মিন গুড নিউজ। ডক্টর, ডক্টর, পেশেন্ট ইজ রেসপন্ডিং। কি কেমন লাগছে অন্য কারুর অত্যাচারের শিকার হয়ে? পেলে তো তুমি তোমার কৃতকর্মের ফল। চিনতে পেরেছি আমাকে, চিনতে পেরেছি ওকে। কাকে? যে আমাকে গুলি করেছিল, আমি জানি ওকে। নার্স, কল দ্য পুলিশ। মিস্টার ত্যাগী হয়তো তার হামলাকারীদের চিনতে পেরেছেন। ইয়োর অনার, 3রা নভেম্বর এই আদালতে সবার সামনে ত্যাগী পরিবারকে হত্যা করার হুমকি দিয়েছিল কুণাল শ্রীবাস্তব। আর নিজের এই হুমকিকে বাস্তবে পরিণত করার জন্য 4 নভেম্বরের রাত, মানে পরের দিন রাত্রিবেলা ত্যাগী পরিবারের বাড়িতে ঢোকে এই বন্দুকটা নিয়ে আর এই ব্যাগ। সরি ইয়োর অনার, ব্যাগটা তো আর নেই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু এটা যখন ব্যাগ ছিল তখন এই ব্যাগে বোম নিয়ে কুণাল। অবজেকশন ইয়োর অনার, আমার মক্কেলের কথা অনুযায়ী ইনি 4 নভেম্বর রাত্রে ওখানে গিয়েছিলেন বন্দুক নিয়ে। এই ব্যাগটাও উনার, কিন্তু প্রথম গুলিটা চালানোর পর সিকিউরিটি ওকে ধরে ফেলে। এই ব্যাগে বোমটা কিভাবে আসলো, বিস্ফোরণ কিভাবে হলো সে বিষয়ে উনি কিছুই জানেন না। এটা স্পষ্ট ইয়োর অনার যে উনার ব্যাগে বোম রেখে দেওয়া হয়েছিল। তাহলে কুণাল বাবু, আপনার ব্যাগে ওই বোমটা এলো কোথা থেকে? জাদু বলে? আমি মানছি যে আমি ত্যাগী পরিবারকে শেষ করতে গেছিলাম, কিন্তু আমি কিছু করার আগেই ধরা পড়ে যাই। আর ওই বোমের ব্যাপারটা তো হতে পারে কেউ আমার ব্যাগে। এক মিনিট, রেণুকা দেবী নির্মলের প্রথম ওয়াইফ, ওই রাতে আমার বাড়ি এসেছিলেন আমি বেরোনোর আগে। তুমি তুমি এখানে কি করছো এত রাতে? আমাকে শুধু 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বলে দেবো। বলো কি বলতে চাও? আমি বাধ্য হয়েছি। তুমি জানো না ত্যাগীর হাত কত দূর পর্যন্ত। ও আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিল। শুধু এই জন্য আমি আদালতে তোমার বোনের বিরুদ্ধে মিথ্যে বলেছি। কুণাল প্লিজ আমায় ক্ষমা করে দাও। এখন ক্ষমা চেয়ে আর কি লাভ হবে? একমাত্র তুমি ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়াতে পারতে, কিন্তু তুমি। আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন ওদের ছেড়ো না। আমি তোমার সঙ্গে আছি। শেষ করে দাও ওদের, শেষ করে দাও ওদের। মানে আপনি বলতে চান যে আপনার ব্যাগে রেণুকা দেবী ওই বমটা রেখেছিল? হতেও পারে।
হতে পারে, নিশ্চিত করে আপনি বলতে পারছেন না। আচ্ছা চলুন এটা বলে দিন যে আপনি কি রেণুকা দেবীকে আপনার ব্যাগটা ধরতে দেখেছিলেন? না। আপনি কি আপনার ব্যাগটা রেণুকা দেবীর সাথে কিছুক্ষণ একলা ছেড়েছিলেন? তাহলে এটা কি করে হতে পারে? আপনি কেন রেণুকা দেবীর ওপর এরকম দোষারোপ করছেন যে উনি ওই বম আপনার ব্যাগে রেখেছিলেন? আচ্ছা, রেণুকা দেবী না হলে আত্মারাম বাবু। জন্মোর্চা পার্টি নামে। কোথায়, কিভাবে? যখন আমার বন্ধুর গাড়িতে ত্যাগী পরিবারের বাড়ির থেকে যাচ্ছিলাম, তখন হঠাৎই আত্মারাম বাবুর গাড়ি এলো আর উনি আমাকে দেখা করতে বললেন। আর যখন আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, তখন ওই ব্যাগটা গাড়ির ভিতরেই ছিল। বলুন কেন ডেকেছেন? ওই শয়তান ট্যাগিটার জন্য খুব অন্যায় হয়েছে তোমার সাথে বাবা। কাজের কথা বলুন। তোমায় রাজনীতিতে আসতে হবে। যতই ট্যাগি তোমার বিরুদ্ধে কেস দিতে যাক, কিন্তু সমস্ত জনতার সহানুভূতি তোমার আর তোমার স্বর্গীয় বোনের প্রতি। এর জন্য এটাই আসল সময়। এই সহানুভূতির সুবিধা নাও বাবা। পলিটিক্সে চলে এসো আমাদের জনমোর্চা পার্টিতে, আর ওই শয়তান ট্যাগিকে হাড়ের জ্বালা বোঝাও। ত্যাগীকে মারার অস্ত্র আছে আমার কাছে, তার জন্য আপনাদের এই রাজনীতির খেলার কোনো প্রয়োজন নেই আমার। চললাম। না বলে দিল, আত্মারাম সাতস্কারকে না বলে দিল। ইলেকশনের টিকিটের জন্য তো মানুষ মানুষের প্রাণ নিতেও পিছু পা হয় না। আর এ বেটা কালকের ছেলে মরবে বেচারা। চলো ড্রাইভার। আরে বাবা, তোর কি মনে হয় ওই বোম আমি তোর ব্যাগে রেখেছিলাম? হ্যাঁ, এটার সম্ভাবনা তো রয়েছে আত্মারাম বাবু। আর এবার দেখুন না, আর ওই ব্যাগটা কুণালের গাড়িতে একরকম বলা যায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গাড়ির জানালাগুলো খোলা ছিল। এটা হতে পারে যে সময় আপনি কুণালকে কথোপকথনের মধ্যে রেখেছিলাম, সেই সময় আপনার কোনো লোক হয়তো কুণালের ব্যাগে ওই বোমটা রেখে দেয়। হলে তো অনেক কিছুই হতে পারে। ভিখারি রাজা হয়ে যেতে পারে, আমি এই কেসটা জিতে যেতে পারি, যেটা আমি জিততে চলেছি 10 মিনিটে। যাকে এসব কথা ছাড়ুন, যে কথাটা আপনি এখন বলছেন সেটা আপনি প্রমাণ কি করে করবেন পাঠক সাহেব? জসলবাবু, এই সময় আমি শুধুমাত্র আন্দাজ করতে পারি, দুর্ভাগ্যবশত কোনো রকমভাবে প্রমাণ করতে পারি না। তো আরো একটা বিষয়, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। সুপারি খান আপনি আত্মারাম বাবু? হ্যাঁ বলুন। এই সুপারিটাই খান? এমন সুপারি তো লাখ লাখ লোক খায়। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এই সুপারিটায় খান, কিন্তু তাদের আঙুলের ছাপটা এইটার ওপর একদমই নেই। আপনার আঙুলের ছাপ রয়েছে এখানে। আর এই পাউচটা পুলিশ ত্যাগী সাহেবের বাড়ি থেকে ওনার হত্যার পর সেটা উদ্ধার করে। আপনি কি বলতে পারবেন যে এই পাউচটা ওখানে পৌঁছলো কিভাবে? আমি জানি না। আমি শেষবার ত্যাগীর বৌমার শোক সভায় গিয়েছিলাম, আর ওখানে পকেট থেকে রুমাল বার করার সময় প্যাকেটটা পড়ে গিয়ে থাকবে। কিন্তু এতে প্রমাণ কি হয়? আত্মারামবাবুর সন্দেহকে কখনো বিশ্বাসে পরিণত করতে কখনো কখনো একটা ছোট্ট প্রমাণই যথেষ্ট। হতে পারে যে এটার সাহায্যে আমি প্রমাণ করে দিতে পারি যে আপনি ত্যাগী সাহেবকে খুন করতে চাইছিলেন, ওনাকে প্রাণে মেরে ফেলতে চাইছিলেন, যেই কারণে আপনি ওই বোমটা কুণালের ব্যাগে রেখেছিলেন। স্যার, এ না হলে আরেকটা লোক হতে পারে। স্যার, যখন আমি ত্যাগীর বাড়ির থেকে একটু দূরে ছিলাম, তখন হঠাৎই একটা গাড়ি আমার গাড়িতে এসে জোরে ধাক্কা মারে। যখন রেগে গিয়ে আমি গাড়িটাকে ধরতে গেলাম, তখন ওই গাড়িটা রিভার্স নিয়ে পালিয়ে গেল। আর যখন আমি আমার গাড়ির দিকে ঘুরলাম, তখন ওখান থেকে একটা লোককে আমি পালিয়ে যেতে দেখলাম। হতে পারে, হয়তো এরকমটাই হয়েছিল পাঠক সাহেব। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা একটা বিষয়, এটা সত্যি একটা বিষয়। এটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে ওই লোকটা যাকে আপনি দেখেছিলেন যে পালিয়ে যাচ্ছিল সেই বমটা রেখেছে, তাহলে আপনি সত্যি প্রমাণিত হবেন, পাঠক সাহেব সত্যি প্রমাণিত হয়ে যাবেন, আর আমি বোকা প্রমাণিত হয়ে যাব। কিছু প্রশ্নের উত্তর দিন। আপনি বলুন যে আপনার সাথে যেই গাড়িটা ধাক্কা লেগেছিল, ওই গাড়িটার নাম্বার কিছু দেখেছিলেন? আগে না। আচ্ছা, ওই লোকটা যে পালিয়েছিল, ওর নাম ঠিকানা কিছু
কি করে জানবেন আপনি? অচেনা লোক ছিল। যাকে কেমন কেমন দেখতে ছিল? মুখটা তো আপনি দেখেছিলেন। আমি দেখতে পাইনি। নিজের ইচ্ছে মতন গল্প বানাচ্ছেন আপনি, যখন বাস্তবটা এটাই যে আপনি ওই বমটা কিনেছিলেন, আপনি ওই বমটা আপনার ব্যাগে রাখেন, আর ওই বম দিয়ে আপনি ত্যাগী পরিবারকে উড়িয়ে দেন, মেরে ফেলেন। শুধু তাই নয়, নির্মল ত্যাগীর ওপর গুলি আপনিই চালিয়েছিলেন। মিস্টার জয়সওয়াল, কুণালের বন্দুক থেকে যে গুলিটা বেরিয়েছিল সেটা গিয়ে গাছে আটকে গিয়েছিল। অ্যাঙ্গেল আর ট্র্যাজেক্টরি রিপোর্ট অনুযায়ী। কোন অ্যাঙ্গেল আর কিসের ট্র্যাজেক্টরির কথা বলছেন আপনি? এখন আমি যেটা বলতে চলেছি না পাঠক সাহেব, ট্র্যাজেডি আসতে চলেছে আপনার এই মক্কেলের লাইফে। ইওর অনার, ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী যেই গুলি নির্মলের ঘাড়ে পাওয়া যায় সেইটা এই বন্দুক থেকে চালানো হয়েছিল। আর এই গান চিনতে পারছেন? চিনতে পারছেন না তো চলুন ওই মানুষটাকে ডেকে নিই যার কাছ থেকে আপনি কিনেছিলেন এই গান। মুরুগান গানওয়ালা। হ্যাঁ স্যার, এটা তো সেই গানটা যেটা আমি এই লোকটাকে বেচেছিলাম 3 লাখ টাকা। হ্যাঁ, আমি মানছি যে আমি গানটা কিনেছিলাম, কিন্তু আমি কাউকে মারিনি। কুণাল বাবু, আমার কথা এখনো শেষ হয়নি, আর আমার কথা মাঝখানে কেউ কথা বলুক এটা আমার পছন্দ না, সো প্লিজ মাইন্ড ইট। আচ্ছা মুরুগান বাবু, এটা বলুন যে এই বন্দুকটা ছাড়া আর কি কিছু কিনেছিলেন এটার সাথে কুণাল বাবু? হ্যাঁ স্যার, একটা ছোট RDX বম। আমি তোমার থেকে বম কখন কিনলাম? এ মিথ্যে বলছে। মৃত্যু কে না মৃত্যুক আপনি? আপনি এই বোমটা কিনেছিলেন আর আপনি মেরেছেন ত্যাগী পরিবারকে ওই বোমটা দিয়ে। হ্যাঁ স্যার, যে স্কেলে বোমটা ফেটেছে ওই বোমটাই ছিল। কি রেগেছিল এই লোকটা, চোখ মুখ লাল হয়েছিল। ভেবেছিলাম ডিল ক্যান্সেল করব, কিন্তু কি করব, ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবে কি? কারেক্ট কারেক্ট পাঠক সাহেব, এখন তো এটা প্রমাণ হয়ে গেল যে কুণাল শুধু বন্দুকটাই কেনেনি, তার সাথে বমটাও কিনেছিল, যেই বম দিয়ে ও ত্যাগী পরিবারকে হত্যা করে। আর কোনো সন্দেহ আছে আপনার? একটা আশঙ্কা রয়েছে অনার, যেটা প্রমাণ করতে পারে যে এই সমস্ত কিছু কুণালকে ফাঁসানোর জন্য করা হয়েছে, যেটা জানাতে পারে যে এই আদালতে মন্ত্রী ত্যাগীকে কুণাল যে হুমকিটা দিয়েছিল সেইটার ফায়দা তুলে কেউ এই কাজটা করেছে। আর ওই সন্দেহটা কি? স্বয়ং নির্মল ত্যাগী অনার, যে এই সময় নেপটুন হসপিটালে কোমাতে রয়েছেন। পুলিশের সূত্র অনুসারে উনি জানেন যে ওনার উপর গুলিটা কে চালিয়েছে। সম্ভবত ওনার খুব তাড়াতাড়ি হুঁশ ফিরবেন এবং উনি আমাদের বলতে পারবেন যে আসল হত্যাকারী কে। আমরা এই কেসটার অন্তিমে পৌঁছতে পারবো। এই কেসের পরের শুনানি মিস্টার নির্মল ত্যাগীর জ্ঞান ফেরার পরেই হবে, আর ততদিনের জন্য দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। অ্যাডজার্ন কি জজ সাহেব? শোনান বিচার আমার বিরুদ্ধে, যেমন আমার বোনের বিরুদ্ধে করেছিলেন আপনি। মিস্টার কুনাল, ওই কেসের পরিণামের সাথে এই কেসের তদন্তের কোনো সম্পর্ক নেই। আপনার বোনের মানসিক অবস্থার সাথে আপনার কাজের কি সম্পর্ক? সো প্লিজ কিপ কোয়াইট। দাঁড়া দাঁড়া বেটা। বাবা, বাবা নির্মল, কি হয়েছে বাবা? হ্যাঁ গুরুজি, পুলিশকে ডাকুন, পুলিশকে ডাকুন। যে আমাকে গুলি করেছে আমি ওকে দেখেছি। কে গুলি চালিয়েছে তোমার উপর আমাকে বলো। প্রথমে বোনের কেসটা হারলাম, তারপর হারেনি, এখন হারেনি, শুধুমাত্র ন্যায় পেতে একটু দেরি হয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে যে ত্যাগী পরিবারের অত্যাচারের কারণে অর্চনা ত্যাগী আত্মঘাতী হন। আর কুণাল ওই দিন নিজের ব্যাগের মধ্যে বোম নিয়ে সেখানে যায়নি। ওর ব্যাগে বোমটা তখন ভরা হয়েছিল যখন পেছন থেকে ওর গাড়িতে ধাক্কা দেওয়া হয়। স্যার ওই লোকটাকে কি করে খুঁজবো? না ওই গাড়িটার নাম্বার জানা আছে, না ওর ঠিকানা। আর আরেকটা ব্যাপার স্যার, ওই গান ডিলার মুরুগান এটা কেন বলেছিল যে কুণাল ওই গানটার সাথে ওই বমটাও কিনেছিল? কেননা অর্চনা ত্যাগীর কেসটার মতো এই কেসেও সমস্ত সাক্ষীকে পয়সা দিয়ে কিনে নেওয়া হয়েছে। এখন এই ছোট ছোট টুকরোগুলোকে একত্রিত করে একটা সম্পূর্ণ চিত্র বানাতে হবে। নির্মল,
কেমন আছো তুমি? তোমার উপর গুলি কে চালিয়েছিল? নির্মল বাবু, আপনি যেটা বলছেন সেটা সত্যিই তো? আর ইউ শিওর? আগে আমাকে গুলি এই করেছিল। আমি গুরুজিকে ছেড়ে যখন বাংলোর দিকে ফিরছিলাম তখন আমি জানলা দিয়ে দেখি এই নুডরাস আমি আর সিকিউরিটির সাথে লড়ছিল, আর আমার কিছু করার ঠিক আগেই গুলি চালালো আর আমার ঘাড়ে লাগলো। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর ওই বোম ব্লাস্টের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। পাঠক সাহেব, এখন তো তদন্তে তলানি অবধি পৌঁছে গেছি। আর কত নিচে নামবেন আপনি? না মানে আর কত নিচে নামাবেন আপনি কেসটাকে? এক মিনিট, আমি কিছু বলতে চাই এখানে। মিস্টার পাঠক, এখনো কি আপনার এই ছেলেটির সপক্ষে কিছু বলার আছে? আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই, ইওর অনার। আপনার বক্তব্য অনুযায়ী প্রথম গুলিটা আপনার উপর লাগে, আপনি বেহুশ হয়ে গেলেন, আর তারপরে বিস্ফোরণটা হয়। আগে একদম এরকমই হয়েছিল। তার মানে যখন বিস্ফোরণটা হয় তখন আপনি দাঁড়িয়েছিলেন। পাঠক সাহেব, উনি যখন বলছেন উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তো এটা সাধারণ ব্যাপার যে উনি পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়েছিলেন আপনি সামনের দিক দিয়ে পড়ে গিয়েছিলেন নাকি পিছন দিক দিয়ে পড়েছিলেন? পেটের দিকে হয়ে পড়েছিলাম। সামনের দিক হয়ে আপনি পড়ে গিয়েছিলেন ওইখানকার ওই সমস্ত ঘাসের ওপর। আর ঘাস ওই রাতে ভেজা অবস্থায় ছিল, কেননা বৃষ্টি হয়েছিল তার আগে। আগে একদম গুলি আমার এখানে লেগেছিল, আর তারপর আমি ভিজে ঘাসের ওপর পেটের দিকে হয়ে পড়েছিলাম। কি পাঠক সাহেব, কি করছেন আপনি? প্রথমে কেসটাকে নিচে নামালেন, এখন এনার নিচে পড়ে যাওয়া নিয়ে তদন্ত করছেন। কি ফেলাপড়া করছেন, হ্যাঁ? এই শার্টটা কি আপনার? ওই রাতে আপনি এই শার্টটাই পরেছিলেন? আগে একদম, এতে আমার রক্তের দাগও লেগে আছে। মিস্টার ত্যাগী, আপনার এই শার্টের সামনের দিকটা পুড়ে গিয়েছে আর এখানে রক্তের দাগও লেগে রয়েছে। ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই শার্টটাকে লন্ড্রিতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। যখন বিস্ফোরণটা হয়েছিল তখন তার নিজের বক্তব্য অনুযায়ী নির্মল ত্যাগী ভেজা ঘাসের ওপর উপুর হয়ে শুয়েছিলেন। সেইটা অনুযায়ী তো ওনার শার্টের সামনের দিকটা একেবারে পরিষ্কার ছিল, কিন্তু সেরকমটা নয়। ওনার শার্টের সামনের দিকটা পুড়ে গিয়েছে, সেখানে রক্তের দাগ লেগে আছে, আর তাছাড়াও ইনার হাতেও দেখতে পাচ্ছি পোড়া দাগ রয়েছে। এটার অর্থ এই যে যখন বিস্ফোরণটা হয় মিস্টার নির্মল ত্যাগী এরকম ভাবে নিজের বাংলোর সামনে দাঁড়িয়েছিলেন। যার অর্থ এই দাঁড়ায় যে গুলিটা ওনার দিকে আসে ওই বিস্ফোরণটা হয়ে যাওয়ার পর। তার মানে এটা দাঁড়ায় যে বিস্ফোরণটা হওয়া পর্যন্ত উনি অজ্ঞান ছিলেন না। এখন ঠিক যেই সময় বিস্ফোরণটা হয় সেই সময় মিস্টার কুণাল শ্রীবাস্তব মিস্টার দুরেস্বামীকে সিকিউরিটি তখন ধরে ফেলে, আর ওনার হাত থেকেও তখন বন্দুকটা ছিনিয়ে নেওয়া হয়, আর ওই বন্দুকটা মিস্টার দুরেস্বামীর হাতে ছিল। কখন কুণাল শ্রীবাস্তব ইনার ওপর গুলিটা চালান। কখন চালায় আপনার উপর গুলি? বলুন কখন গুলি চালায়? এখন উকিল সাহেব, আমি তো কোনো মিথ্যে কথাও বলছি না। যখন আমার এখানে গুলি লেগেছিল তো হতে পারে আমি পিঠের দিকে হয়ে পড়েছিলাম, সেই জন্য যে আমার সামনেটা পুড়ে গেছে। হ্যাঁ, এরকমটাই হয়ে থাকবে ইওর অনার। কি হয় কি, এরকম ভাবে যখন গুলি লাগে আর মানুষ অজ্ঞান হয়ে যায় তখন ওর জ্ঞান থাকে না। আই মিন ও জানতে পারে না যে ও পেটের দিক করে পড়েছে না পিঠের দিক করে পড়েছে। তো পসিবল, ইটস পসিবল। নো মিস্টার জয়সওয়াল, এই কেসে নির্মল ত্যাগীর সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ, আর যতক্ষণ না এই কোর্টের ওনার বয়ানের উপর পুরোপুরিভাবে বিশ্বাস না হয়ে যায় ততক্ষণ আমি কোনো রায় শোনাতে পারবো না।
নির্মলের মিথ্যাটা আপনি দারুণ ধরেছেন স্যার। এবার তো জজও ডাউট করছেন যে নির্মল কুণালকে অকারণে ফাঁসাচ্ছে। হ্যাঁ, বিনা কারণে ফাঁসাচ্ছে, আর সেটা করে আসল হত্যাকারীকে বাঁচাচ্ছে। প্রশ্ন এটা উঠছে যে কেউ নিজের মা বাবার হত্যাকারীর ঢাল কেন হতে চাইছে। তাছাড়াও খবরের কাগজ আজকে কি লিখেছে? হয়তো এখানেই আমার প্রশ্নের উত্তর রয়েছে। লোকসংঘ পার্টি বিপাশঙ্কর ত্যাগী চলে যাওয়ার পর নির্মল ত্যাগীকে তাদের পরবর্তী নেতা হিসেবে ঘোষণা করে। রাজনীতি হলো এমন একটা খেলা যেখানে লোকসান থেকেও লাভ হতে পারে। স্যার তাহলে তো নির্মল জিতে যাবে সিম্পাথি ভোটের জন্য। ব্যাড নিউজ ফর আত্মারামান পার্টি। ব্যাড নিউজ ফর দ্য কান্ট্রি। আরে এটা আরেকটা নতুন বিপদ। এবারে নির্মল ত্যাগী আমার বিরুদ্ধে ভোটে লড়বে, তাও আমার হুইল চেয়ারে বসে। আমার সমস্ত ভোট ওই খেয়ে নেবে। ডোন্ট ওয়ারি স্যার, বি হ্যাপি। স্যার আমি তো এবার আপনার সাইডে আছি, তাই না স্যার? আর ত্যাগী পরিবারের সমস্ত সিক্রেট আমি তো জানি স্যার। সিক্রেট জানতে পারলে কি হবে? কোনো উপায় তো বার করো। ওই নির্মল ত্যাগীর টেনশন দূর করতে হবে, তা না হলে আমার গদির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্যার উপায় তো আছে স্যার, বাট আপনি অর্ডার করলে তো। গুরুদেব, আপনি নির্মল ত্যাগীকে কেন বাঁচলেন? দেখো ভাই, ব্যাপারটা হলো যে রাজনীতি হলো একটা পারিবারিক ব্যবসা, মানে ফ্যামিলি বিজনেস, যেখানে বাবার আসনে ছেলেই বসে। আর নির্মলের ব্যাপারটা হলো ওর বাবার মতো ভ্রষ্ট আর অহংকারী নয়, আমাকে খুব মান্য করে। আর আমিও মনে করছি যে আমি ওকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। ব্যাস একটা ব্যাপারেই একটু ভয় আছে, নির্মলের কিছু একটা হয়ে না যায়, কারণ পরিস্থিতি খুবই জটিল। আমি তো তোমার বাবার কথায় আদালতে মিথ্যে বলেছি নির্মল, কিন্তু তোমার মিথ্যে বলার কি কারণ ছিল? কাকে ভয় পেয়ে নির্মল? কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কখনো আমার কদর করনি, তুমি অর্চনাকেও বুঝতে পারোনি। তুমি এতটা নীচ নির্মল যে তুমি তোমার বাবা মার কথাও ভাবলে না, আর নিজের খুনিকে প্রশ্রয় দিচ্ছ। এখন তো নিজের বিবেককে জাগাও নির্মল, এত কিছু হয়ে গেল, এখন তো নিজের আত্মাকে নাড়া দাও, নইলে আজকের পরে কখনো নিজের মাথা তুলে দাঁড়াতে পারবে না। কেডি পাঠক, আমি আপনাকে সত্যিটা বলতে চাই যে ওই দিন আমাকে গুলিটা কে করেছিল। ভেরি গুড নির্মল। আপনি কি আমার সাথে দেখা করতে পারেন? আমি বরুণকে পাঠাচ্ছি তোমার কাছে। কে তুমি? কে তুমি? কে তুমি? দাঁড়া! তুমি? নির্মল ত্যাগীকে মারিনি স্যার, বিলিভ মি মিস্টার স্যার। দুরেস্বামী, আপনাকে ওখান থেকে হাতে নাতে ধরে ফেলা হয় পালানোর সময়, আর আপনি বলছেন যে আপনি মারেননি। ওই সিরিঞ্জ পটাশিয়াম সায়ানাইডের যেটা দিয়ে নির্মল ত্যাগীকে হত্যা করা হয় তার উপর আপনার আঙুলের ছাপ রয়েছে, আর আপনি বলছেন যে আপনি ওনাকে মারেননি। আরে আমি ওখানে ছিলাম না স্যার, আর ওই আঙুলের ছাপগুলো আমার নয় স্যার, বিলিভ মি স্যার। আমি নির্মল ত্যাগীকে মারিনি স্যার। ওয়্যার ইজ মাই লয়ার? আই ওয়ান্ট মাই লয়ার। দুরাইস্বামী বাবু, আমি আই.এম. জয়সওয়াল, আপনার লয়ার, আর আপনি 1 নম্বরের লায়ার। সত্যিটাকে অস্বীকার করছেন কেন? পাঠক সাহেব, আই এম উইথ ইউ অন দিস। সত্যিকে তো আপনি ঘুরিয়ে দেবেনই, আপনি নেতা আফটার অল একজন। অগত্যা আপনার সঙ্গে তো এই দেশের আইন লড়বে এবার। যদি আপনি চান যে আইন সত্যিটা দেখিয়ে দেয় আপনাকে, তো বলে দিন আপনি কে পাঠিয়েছিল আপনাকে ওখানে ত্যাগী সাহেবের প্রাণ নিতে? ওই স্যার, ওই আত্মারাম সতোস্কর সাহেব।
জজ সাহেব এ মিথ্যে বলছে, আমি ওকে পাঠাইনি। আমি ওকে কেন পাঠাবো? এ তো নিজেই ত্যাগী পরিবারের জন্য কাজ করে, আমার পার্টির জন্য করে না। লায়ার? কি বলছেন? কি লায়ার? আমি লায়ার? আত্মারাম বাবু, এই নথিপত্র অনুযায়ী দুরেস্বামী বাবু এখন ত্যাগী সাহেবের পার্টির জন্য কাজ করছে না। দেখুন, আপনার পার্টির হয়ে কাজ করছে না। আপনার হাতের লেখাও রয়েছে। এটা আমার হাতের লেখা নয়। এটা আপনার হাতের লেখা নয়? আচ্ছা আচ্ছা, আমারই হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখাটা আপনার। আপনি মেরেছেন নির্মল ত্যাগীকে, আর আপনি হত্যা করিয়েছেন বিভাশঙ্কর ত্যাগীকেও। না না, আমি নির্মলকে খুন করাইনি, আর না বিভাশঙ্কর ত্যাগীকে বম দিয়ে উড়িয়েছি। আপনি মানবেন না তাহলে? আমি আমার দেশমাতৃকা দিব্যি খেয়ে বলছি, আমি বিভাশঙ্কর ত্যাগীকে মারিনি। কেন অযথা নোংরা করছেন আপনি এই দেশের নুনকে? তাছাড়া পরবর্তী সাক্ষীর বক্তব্যে এটা স্পষ্ট হয়ে যাবে যে আপনি একজন বেঈমান, আপনি একজন দেশদ্রোহী। হ্যাঁ স্যার, আগের বার আমি মিথ্যেই বলেছিলাম। কুণাল শ্রীবাস্তব আমার থেকে গান কিনেছিল, বোম না। বোম আপনার কাছ থেকে কে কিনেছিল? সেই যে আমাকে বলেছিল যে কুণালকে ফাঁসাও, ওই আত্মারাম বাবু। মিথ্যেবাদী! আমি তো তোকে সারা জীবনের জন্য হাজতে পচিয়ে মারবো। অর্ডার, অর্ডার! আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। ম্যাডাম, ম্যাডাম, ওরা আমাকে ফাঁসাচ্ছে। আমি শুধু নির্মলকে মেরেছি। কৃপাশঙ্কর ত্যাগীকে আমি মারিনি, ওই বোম আমি রাখিনি। মিথ্যা কথা বলবেন না আত্মারাম বাবু, নিজের দোষটা এবার স্বীকার করে নিন। তাই তো করছি। আমি নির্মলকে এই কারণে মেরেছি যাতে ও ইলেকশনে আমার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। তো ওর বাবাকে আমি মারিনি। ইওর অনার, আমি আরো একবার মুরুগানকে ডকে রাখার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মুরুগান বাবু, আপনি ঠিক কোন তারিখে আত্মারাম বাবুকে ওই বোমটা পাঠিয়েছিলেন? ওই দিনই, যেই দিন কুণাল আমার কাছ থেকে গান কেনে। 4 নভেম্বরে। এটা স্পষ্ট যে ওই দিন আপনার সঙ্গে আত্মারাম বাবুর ফোনে কথাবার্তা নিশ্চয়ই হয়। না, ডিরেক্টলি না। হ্যাঁ, কিন্তু ওনার কোনো লোকের সাথে আমি কথা বলেছিলাম যে বোম কিনেছিল কুণালকে ফাঁসানোর জন্য। দেখুন এই ফোন রেকর্ডসে ওই নাম্বারটা রয়েছে কি না। এইটা 998426792121। ইওর অনার, আমি চাইবো যে আপনি এই কোর্টে এই মুহূর্তে উপস্থিত সমস্ত ব্যক্তিকে নির্দেশ দিন যে তারা তাদের মোবাইল ফোনটা অন করে সামনে রাখুক, আর আমি এই নাম্বারটা ডায়াল করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। যাদব বাবু, আসুন, এদিকে আসুন। হ্যাঁ, তো মিস্টার যাদব, 4 নভেম্বর ওই বোম প্রাপ্তির বিষয়ে আপনার সঙ্গে মুরুগানের কথাবার্তা হয়েছিল। বোম প্রাপ্তি হওয়ার পর আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনি আপনার সিনিয়রের সঙ্গে, আপনার লিডারের সঙ্গে, আপনার রাজনৈতিক বাবার সঙ্গে কথা নিশ্চয়ই বলেছিলেন। একটু আপনার ফোনটা দেবেন আমাকে? 4 নভেম্বরের কল রেকর্ডস। আচ্ছা স্যারজি, এই স্যারজিটা ঠিক কে? ইওর অনার, আমি আরো একবার আপনার কাছে আবেদন করব যে আপনি নির্দেশ দিন যে আদালতে উপস্থিত সবাই যেন তাদের ফোনটা অন করে তাদের সামনে রাখে। প্লিজ এভরিওয়ান ডু ইট। আর আমি এই স্যারজি সাহেবকে ফোন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগে হ্যাঁ গভর্নর সাহেব, হ্যাঁ আগে হ্যাঁ, আমি এক্ষুনি উপস্থিত হচ্ছি। আগে হ্যাঁ। ও মধুরবাবু, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, এখনো কার্যক্রম চলছে। বাবা, আমাকে বসানোর না তোমার বয়স হয়েছে আর না যোগ্যতা। জজ সাহেবা, আমাকে দয়া করে অনুমতি দেবেন যাতে গভর্নর সাহেবের ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে পারি। বসে পড়ুন মিস্টার মাথুর, এটা আদালতের হুকুম।
মথুরবাবু, গভর্নরকে আমরা জানিয়ে দেব যে আপনি যেতে পারবেন না ওনার কাছে। আসুন একটু কার করে আপনি। মুরুগান আত্মারামের জন্য কাজ করেন, আমার জন্য কাজ করে, আর আমি ওকে পয়সা দিয়ে প্রথমে কুনালকে ফাঁসিয়েছি, তারপর আত্মারাম। মুরুগান যখন কুনালকে বন্দুকটা বেচল তখন ও ওর মতলবটা বুঝতে পেরে গিয়েছিল, আর যেহেতু ও ওকে চিনত এই জন্য ও আমার লোককে ফোন করেছিল। আমার লোক আমায় বলেছিল যে কুনাল পুরো ত্যাগী পরিবারকে ধ্বংস করবার জন্য বেরোতে চলেছিল ওই রাত্রে। অদ্ভুত বিষয় এটা মাথুর সাহেব, যে এটা জানার পরেও আপনি বিভাশঙ্কর ত্যাগীকে কোনো রকম ছাড় দিলেন না। শিষ্য ছিলেন তো উনি আপনার, তাই না? শিষ্য? এমন শিষ্য যে নিজেকে গুরুর গুরু ভাবছিল। বিভাশঙ্করের খারাপ কাজকর্ম দেখে আমার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে ও আগামী নির্বাচনে নিশ্চয়ই হারবে। এই জন্যই আমি একটা রাজনৈতিক ষড়যন্ত্র করি। আমার পুরো বিশ্বাস ছিল যে একটা পিস্তল দিয়েই কুনাল পুরো ত্যাগী পরিবারকে মারতে পারবে না আর ধরা পড়ে যাবে। এই জন্যই আমি যাদবকে বলে মুরগানের থেকে ওই বম কেনাই, আর যাদবকে আদেশ দিও কুনালের পিছু নিক, আর ঠিক সময় বুঝে চুপচাপ ওর ব্যাগের মধ্যে বমটাকে রেখে দিক টাইমার লাগিয়ে। আর ঠিক এটাই হয়েছিল। কুনাল এটা জানতো না যে ওর ব্যাগের মধ্যে বম ছিল। ত্যাগীর বাড়িতে পৌঁছয় আর ধরা পড়ে যায়। কিন্তু যে ওই গুলিটা যেটা কুনালের বন্দুক থেকে বেরিয়েছিল, সেই গুলিটা তো ওটা নির্মলের লাগেনি। ওটা আসলে কুনাল লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, আর ওই গুলিটা সামনের গাছে গিয়ে লাগে। কিন্তু আমি আমার লোককে বলে ওই গুলি গাছ থেকে বের করে নিই। কুনালের ব্যাগ ওই ত্যাগীর বাড়িতেই থেকে যায়, আর বম ফেটে যায়। বিভাশঙ্কর ত্যাগী আর ওর স্ত্রী মারা যায়। কিন্তু বম ফাটবার আগেই নির্মলকে আমি খুব চালাকি করে এখান থেকে বার করে নিয়ে যাই, কারণ আমি চাইছিলাম না যে নির্মলের কিছু হোক। আমার পুরো বিশ্বাস ছিল যে বাবার মৃত্যুর পর জনগণের পুরো সহানুভূতি নির্মল পেয়ে যাবে, আর ও ওই সহানুভূতিকে কাজে লাগিয়ে ইলেকশন জিততে পারে। আপনি নির্মলকে বাঁচাতে চাইছিলেন, তো তাহলে নির্মলকে গুলি কেন মারলেন আপনি? ওহ, যাদবের বোকামির জন্য। আসলে নির্মল যাদবকে দেখে ফেলার জন্য ও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গুলি চালিয়ে দেয়। যখন বমটা ফাটে ঘাবড়ে গিয়ে সবাই বাংলোর দিকে ছোটে, আর তখনই যাদব সুযোগ পেয়ে সিকিউরিটি কেবিনে গিয়ে বন্দুকটা পাল্টে দেয়, যাতে কুনাল আরো ভালোভাবে ভেসে যায়। আর তারপর যখন নির্মলের জ্ঞান ফেরে তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন, আর আপনার কথা মতো, আপনার নির্দেশে নির্মল নিজের বয়ান বদলে দেয়। নয়তো আমি আর কি করতাম? পুলিশ ডাকুন গুরুদেব। আমাকে বলো তোমাকে গুলি কে করেছে? ও আমাদেরই পার্টির লোক যাদব। আমি অবাক। অবাক হবার কথা এটা নয় বাবা, অবাক হওয়ার কথা তো এইটা যে যাদব তোমার বাবাকে হত্যা আমার আদেশে করেছিল। রাজনীতিতে না কেউ বাবা হয়, না কেউ ছেলে, না কেউ গুরু হয়, না শিষ্য। ব্যাস জয় আর পরাজয় হয়। তোমার রাজনৈতিক জীবনের ভিত গড়বার জন্য তোমার বাবার জীবনের বলিদান প্রয়োজন ছিল। এখন তোমার সামনে কেবল দুটো রাস্তা। পুলিশকে যাদবের ব্যাপারে বলে আমাকে ধরিয়ে দাও, আর পার্টির নাম চিরতরে খারাপ করে দিয়ে আগামী নির্বাচনে নিজের পরাজয় নিশ্চিত করো। আর দ্বিতীয় রাস্তা হলো এটা, কুনাল শ্রীবাস্তবের নাম বলে জনগণের সহানুভূতি কুড়িয়ে নাও, আর আগামী নির্বাচনে নিজের জয় নিশ্চিত করে নাও। সিদ্ধান্ত তোমার হাতে।
ঠিক সিদ্ধান্ত নিলে আমাকে চিরদিন তোমার সাথে পাবে। কুনাল, মাথুর সাহেব, না আমার সেই বয়স আর না আমার সেই যোগ্যতা রয়েছে যে আমি আপনাকে কিছু বোঝাতে পারি, কিন্তু সাদা জামা কাপড় পরে মাথায় তিলক লাগিয়ে কেউ ভগবান হতে পারে না। এই যে আপনার মনে আপনি যেই সংশয়গুলো রেখেছেন সেগুলোতেই আপনি নিজে ফেসে গিয়েছেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার বিজয় ভূষণ মাথুরকে মিস্টার বিভাস শঙ্কর ত্যাগী আর ওনার স্ত্রী জয়া ত্যাগীর খুনের দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর মিস্টার দোরায় স্বামী আর মিস্টার আত্মারামের ওপর কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়ার হুকুম দিচ্ছে। আর এখন প্রশ্ন হলো মিস্টার কুনাল শ্রীবাস্তবকে নিয়ে। তো এই আদালত ওনাকে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কুনালের বোন অর্চনা ত্যাগীর কেসটা আরও একবার আদালতের সামনে নিয়ে আসার জন্য অনুমতি চাইব। কি হবে তাতে? না, যদি এটা প্রমাণও হয় যে ত্যাগী পরিবার দোষী ছিল, মারা গেছেন ওনারা, ওদের শাস্তিকে বিচার করবে। কখনো কখনো মুখটা একটু বন্ধ রাখো জয়সওয়াল। ইওর অনার, অর্চনা ত্যাগীকে মানসিক রোগী সম্পন্ন করে যে শাস্তি দেওয়া হয়েছিল সেই দাগটা কি সবসময় ওনার সঙ্গে থাকবে? এটা কি উচিত? সেটা কি ন্যায় ইওর অনার? ইউর রাইট মিস্টার পাঠক। এই কেসের সব দিক দেখার পর আমি অর্চনা ত্যাগীর আত্মহত্যার কেসকে রিওপেন করবার আদেশ দিচ্ছি, যাতে সত্যিটা সবার সামনে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজ আমার সম্পূর্ণ বিশ্বাস হলো, যেভাবে আপনি আমায় সুবিচার পাওয়ালেন, আপনি আমার বোনকেও পাওয়াবেন। আপনার জন্য আজ আমি আইনের উপর বিশ্বাস আবার ফিরে পেলাম। এখন তুমি ভাবছো যে এত তাড়াতাড়ি আমি স্বীকারোক্তি কি করে দিলাম। আসলে আমি মিথ্যে বলি আর সত্যিই বলি, তাতে কিচ্ছু যায় আসে না। আইন আমার হাতে কেবল একটা গুটির মতো। কোনো সরকার আমাকে বেশি দিন জেলে আটকে রাখতে পারবে না। 15 দিনের মধ্যেই আমি ফিরে আসব, আর তারপর ওই মাথুর, দাঁড়া না, সবসময় তো তাড়া কিসের? এটা বলা হয়ে থাকে যে আইন নাকি অন্ধ, কিন্তু অন্ধ তো আপনাদের মতো ভণ্ড নেতারা হয়ে থাকেন যারা আইনের আসলটা দেখতে পারেন না। 15 দিন তো কেন, আগামী 15 বছরে আপনি বাইরে বেরোতে পারবেন না। আর যদি কোনো রাজনৈতিক পক্ষপাতের কারণে আপনি বাইরে চলে আসেন, আমি দেখা করব আপনার সঙ্গে আবারও ওই অন্ধকার ঘরে পাঠানোর জন্য। ভারতবর্ষের আইন কোনো হাতে পড়ে থাকা কারোর চুরি নয়, যেটা দেওয়ালে ধাক্কা খেলো আর ভেঙে গেল। জয় হিন্দ, জয় হিন্দ।